হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ক্যাপাসিটার অর্থাৎ ধারকত্ব ও ধারক, ক্যাপাসিটেন্স ও ক্যাপাসিটার এই চ্যাপ্টারটার এমসিকিউ সিরিজ নিয়ে তোমাদের শুরু করছি আজকে থেকে, ঠিক আছে? কনভেনশনাল টাইপ। ওকে, তো আমরা আমাদের চ্যানেলে ক্লাস 12-এর যে অংশ সেখানে আমরা এর আগে তড়িৎ ক্ষেত্র, তার আগে তড়িৎ বিভব এবং স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর এর সমস্ত কনভেনশনাল টাইপের এমসিকিউ কমপ্লিট করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারো। তাছাড়াও তুমি আমার চ্যানেলে ক্লাস 12 সেকশানের তুমি প্লেলিস্ট খুঁজলে তোমার ফার্স্ট সেমিস্টারে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার সমস্ত চ্যাপ্টারের যে বেসিক লেভেল নিউমেরিক্যালসগুলো রয়েছে এবং অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো সমস্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করানো রয়েছে। ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে প্লেলিস্ট দেখো এবং অঙ্কগুলো কমপ্লিট করে নাও, যেগুলো তোমার এমসিকিউ করার জন্য, থিওরি ডেভেলপ করার জন্য হেল্প করবে। এছাড়াও তুমি এই চ্যাপ্টারের যে ডিটেলস থিওরি আমি এনসিইআরটি থেকে করেছি সেটাও তোমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে করে নাও। তাহলে তুমি একদম ফুললি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে এই চ্যানেল থেকে। কিছু না খুঁজে পেলে কমেন্ট করবে, আমি সবসময় তোমাদের রিপ্লাই করি, টেনশন নেবে না, এবং সারা জীবন করব। চলো, তো ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 4 ধারকত্ব ধারক। তো এমসিকিউ শুরু করার আগে একটু বলে দিই, যদি তুমি এর থিওরি, তুমি ডিটেলস থিওরি আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে করে নিবে, তারপরেই আসবে। তবুও আমি একটু বলে দিই হালকা করে, দিয়ে শুরু করছি। প্রথম দিকের টাইপটা প্রথমে আছে ধারকত্ব ধারক, এই টাইপটা। তারপর আছে দুটি ধারকের মধ্যে আদান বন্টন, এই দুটো টাইপের আজকে এমসিকিউ করাবো। তো প্রথম টাইপটা শুরু করার আগে একটু বলে দিই ধারকত্ব কী জিনিস। মনে রাখবে, প্রত্যেকটা মেটেরিয়াল, প্রত্যেকটা বস্তু, হ্যাঁ, প্রত্যেকটা বস্তুকে তুমি যদি যে কোনো পরিবাহী হোক, হ্যাঁ, তাকে যদি তুমি আধান দাও তাহলে কী হয়, ও পোটেনশিয়াল গেইন করে। কেন পোটেনশিয়াল গেইন করে? মনে করো একটা নর্মাল বস্তু আছে, ওর মনে কোনো আধান নেই, দ্যাটস মিন ওর মধ্যে কোনো পোটেনশিয়াল নেই। কিন্তু যেই তুমি ওকে আধান দিয়ে দিবে, তো দ্বিতীয়বার ওই বস্তুটাকে তুমি যদি আধান দিতে যাও তাহলে তোমাকে একটা ওই যে আধানটা দিলে সেই আধানের ফোর্সের এগেনস্টেই দিতে হবে, অর্থাৎ ওই আধানটা, ওই বস্তুটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ডেভেলপ করে গেছে, ঠিক আছে? এটা আমরা বিভাবে পড়েছি, ঠিক আছে? একটা বস্তু আধান নিলাম, সেই বস্তু নিলাম, সেই বস্তুটাকে আধান দিলাম। প্রথম যখন আধানটা দিবা কোনো রকম তোমাকে চাপ নিতে হবে না, কিন্তু সেম পরিমাণ আধান যদি দ্বিতীয়বার দাও তাহলে তুমি কি রিপালশন বা বিকর্ষণ বলের বিরুদ্ধে দেবে না? কারণ ওই তো আহিত হয়ে গেছে, আহিত বস্তুকে আদান দিচ্ছ, সেম আদান দিচ্ছ, তাহলে তো একটা বলের এগেন্স্ট দিতে হবে না, অর্থাৎ একটা ওয়ার্ক ডান করতে হবে। এই ওয়ার্ক ডানটাই ওখানে পোটেনশিয়াল হিসেবে ডেভেলপ করে যায়, ঠিক আছে? তাহলে সব ক্ষেত্রে একটা জিনিস শিখলাম যে কোনো একটা বস্তুকে তুমি যদি আধান দাও, হ্যাঁ, আদান দাও, তাহলে কি হয়, ওর পোটেনশিয়াল ইনক্রিজ করে। এখান থেকেই একটা কনস্ট্যান্ট হিসাবে চলে আসে সি, যে সিটাকে বলা হয় ধারকত্ব, ঠিক আছে? তাহলে সি কি ধারকত্ব, যে কিউ প্রপোর্শনাল যেহেতু ভি হয়, কিউ আর দিলে ভি বাড়ে বা কিউ কম দিলে ভি কমে, তারই করসপন্ডিং কনস্ট্যান্ট হলো সি, যেখানে তাহলে সি ইকুয়াল টু বলতে পারি দেয়ারফর সি ইজ ইকুয়াল টু নাথিং বাট কিউ বাই ভি। ওকে, তাহলে কোনো আবার ধারকত্ব কিন্তু কনস্ট্যান্ট, কিউ সি ইকুয়াল টু কিউ বাই ভি দেখছো, তাহলে তবুও কিন্তু এটা কিউ বা ভি কারোর উপর ডিপেন্ড করে না। কেন ডিপেন্ড করে না? কারণ কিউ যেমন করে বাড়বে ভি তেমন করে বাড়বে এবং কাটাকুটি করে ওটা কনস্ট্যান্টই থাকবে। ধারকত্ব ডিপেন্ড করে মেটেরিয়ালটার উপর, বস্তুটার উপর, ঠিক আছে? বস্তুটা যদি হয়, গোল হয়, তাহলে তার রেডিয়াসের উপর, তার রেডিয়াসের উপর ডিপেন্ড করে যে ওর ধারকত্ব কত হবে, ঠিক আছে? তাই ধারকত্ব ফর্মুলা কি? সিম্পল ফর্মুলা, আমাকে দেখতে হবে ওখানে আধান কত আছে এবং ওর বিভব কত, তার ডিভাইড করে বের করতে হবে। সো আর একক কী হবে? ধারকত্বের একক হলো এদিকে কুলাম পার ভোল্ট, এটাকে বলা হয় ফারাড। কী বলা হয়? ফারাড। যদিও ফারাড এককটা অনেক হায়ার একক, সেই জন্য ধারকত্বের এককে মাইক্রোফারাড বা পিকোফারাড এগুলো ইউজ করা হয়, যেখানে 1 মাইক্রোফারাড ইকুয়াল টু 10⁻⁻6 ফারাড আর 1 পিকোফারাড ইকুয়াল টু 10⁻15 ফারাড। ওকে, এগুলো ইউজ করা হয়। যাই হোক, তো এবার পিকোফারাডটা ঠিক বললাম তো? ঠিকই বলেছি। যাই হোক, মাইক্রোফারাড একবার দেখে নিই, পিকোফারাডটা ঠিক বললাম কিনা, আশা করি ঠিকই বলেছি, ভুল তো বলবো না। সরি, ভুলই বলেছিলাম, 10⁻⁻12, ঠিক আছে? দেখে নয় ভালো, 10⁻12 ফারাড, ঠিক আছে? এই হলো একক। আচ্ছা, এরপরে যখন বললাম যে যেটা বলছিলাম যে একটা স্ফিয়ারের, যদি একটা স্ফিয়ার হয় তার যদি আমরা ধারকত্ব ক্যালকুলেট করি, মানে স্ফিয়ারিক্যাল যদি বস্তু নিই, তাহলে আমরা জানি লেট আস কনসিডার বস্তুটাকে যদি কিউ আধান দিই, তাহলে ওর বিভব আমরা জানি সবাই ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0r, এটা আমরা আগের চ্যাপ্টারেই শিখে গেছি। তাহলে যদি সি এখন ক্যালকুলেট করতে চাই, তাহলে সি ইকুয়াল টু হবে কিউ বাই ভি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই
কিউ বাই 4πε0 আর দ্যাট ইজ ইকুয়াল টু 4πε0 আর। তাহলে এখান থেকে কি বুঝলাম যে একটা কোনো গোলীয় যদি বস্তু নিই তার ধারকত্ব হয় 4πε0 আর। ঠিক আছে, ওকে ডান। অবশ্যই এটা কিন্তু এসআই পদ্ধতিতে, হ্যাঁ, কারণ এই 4π মানে ভি এর এই মানটা এসআই পদ্ধতিতেই ইউজ হয়। ওকে, সিজিএস পদ্ধতিতে যদি নিই তাহলে সেখানে কিন্তু 4πε0 ইউজ হয় না, তখন ইউজ হয় শুধুমাত্র 1/k, শুধুমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে করতে হয়। তখন ভি ইজ ইকুয়াল টু হয় কিউ/kr এবং তখন সি ইকুয়াল টু শুধু kr আসবে। হ্যাঁ, যাই হোক, তো যদি শূন্য মাধ্যম হয় করে দিই, সিজিএসে যদি ইউজ করো সিজিএসে, তাহলে সিজিএসে ভি ইকুয়াল টু হয় কিউ/r, যেহেতু আমরা শূন্য মাধ্যম নিয়ে কাজ করছি কারণ এখানে ε0 ইউজ করেছি, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু হবে কিউ/r দ্যাট ইজ ইকুয়াল টু অনলি আর। তো সিজিএস পদ্ধতিতে মনে রাখবে কোনো একটা গোলীয় পরিবাহী ধারকত্ব এবং তার ব্যাসার্ধ মানগতভাবে সেম, এককগতভাবে আলাদা। ধারকত্বের একক হবে তোমার ফ্যারাডে, সরি এটা হবে স্ট্যাট ফ্যারাডে যেহেতু সিজিএস বলছি, আর রেডিয়াসের একক হবে সেমিতে, মানগতভাবে সেম হয়। কিন্তু এসআই পদ্ধতিতে সেটা হয় 4πε0 আর। আমরা এসআই পদ্ধতি নিয়েই শিখবো। তাহলে এই গেল ধারকত্ব নিয়ে কয়েকটা বিষয়। আর একটা বিষয় আছে, সেটা হলো যে দুটো পরিবাহীর মধ্যে যদি আধান বন্টন করি, তাহলে প্রথমত এইটা মাথার মধ্যে মগজের মধ্যে ভরে নাও, কিউ ইকুয়াল টু সিভি, এটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। এবার দুটো পরিবাহীর মধ্যে যদি আধান বন্টন করি, আধান বন্টন মানে কি, মনে করো দুটো পরিবাহী আছে, ঠিক আছে, এবং এদেরকে যদি একটা তার দিয়ে কানেক্ট করে দিই তাহলে এদের পরিবাহীর মধ্যে কি আধান বন্টিত হবে সেটা আমাকে জানতে হবে। সাপোজ এর আধান মনে করো Q1 আর এর আধান Q2, তাহলে টোটাল আধান Q ইকুয়াল টু হলো Q1 প্লাস Q2। এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। ঠিক আছে, ঠিক আছে। যদি বাই চান্স এদেরকে প্রথম থেকে কানেক্ট করা থাকে তো ভালো, যদি প্রথম থেকে কানেক্ট না করা থাকে তাও ভালো। যদি প্রথম থেকে কানেক্ট করা না থাকে তাহলে ইন্ডিভিজুয়াল এদের বিভব হবে V1 আর V2, আর যদি তার দিয়ে কানেক্ট করে দেওয়া হয় তাহলে দুজনের পোটেনশিয়াল সেম হয়ে যাবে। মনে রাখবে এটা, যে যদি দুটো বস্তুকে মানে তার দিয়ে কানেক্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের মধ্যে আধান বন্টিত হয়, এবং ততক্ষণ বন্টিত হয় যতক্ষণ না তাদের মধ্যে বিভব সমান হচ্ছে। কারণ আমরা জানি বিভব পার্থক্য থাকলে আধান বন্টন শুরু হয়ে যায়, এবং হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, মানে বেশি আধান বেশি পজিটিভ আধানের থেকে কম পজিটিভ আধানের দিকে, বা পজিটিভ আধান থেকে নেগেটিভ আধানের দিকে আধানটা ফ্লো করে। কতক্ষণ ফ্লো করে, যতক্ষণ না দুজনের মধ্যে বিভব সমান হচ্ছে, আধান সমান হচ্ছে না, কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখিস, বিভব সমান হচ্ছে। ঠিক আছে, আধান ফ্লো ডিপেন্ড করে বিভব পার্থক্যের উপর, আধান পার্থক্যের উপর না। লাইক অ্যাজ জলের ট্যাঙ্কি যদি বলিস, জল কোন দিক থেকে কোন দিকে যাবে ডিপেন্ড করে জলের ট্যাঙ্কি কোনটা উঁচুতে আছে কোনটা নিচুতে আছে তার উপর, এটার উপর নয় যে কোনটাতে জল বেশি আছে। সেম এখানেও আধান কোনটাতে বেশি আছে সেটার উপর ডিপেন্ড করে না, কোনটার বিভব বেশি তার উপর ডিপেন্ড করে যে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে। যাওয়ার পর যখন আধানে বন্টিত হয়ে যাবে তো ফাইনালি এদের বিভব দুজনে কিন্তু সেম কমন বিভব ভি হয়ে যাবে। ঠিক আছে, তো এবার যদি টোটাল আধান কিউ হয় তাহলে ইন্ডিভিজুয়াল কত আধান পাবে তার একটা ফর্মুলা হয়, সেটা মনে রাখবি। সেটা হলো টোটাল আধান ইন্টু যদি Q1 বলি তাহলে C1/C1 প্লাস C2। ঠিক আছে, ধারক জানতে হবে। আর যদি Q2 বলি তাহলে সেটা হবে Q ইন্টু C2/C1 প্লাস C2। ওকে, এখান থেকে যদি Q1/Q2 রেশিও করতে যাস তাহলে সেই রেশিও হবে Q কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, সো C1/C2। ঠিক আছে, C1/C2। এবার যেহেতু যদি গোলীয় পরিবাহী নিস তাহলে এখান থেকে C1 লিখতে পারিস 4πε0 R1 বাই 4πε0 R2 দ্যাট ইজ ইকুয়াল টু R1 বাই R2। এটাও করতে পারিস, এটাও করতে পারিস। ঠিক আছে, আচ্ছা আর জিনিস করতে পারিস, সেটা হলো তুই যদি দুজনের তলমাত্রিক ঘনত্ব চেক করিস, কি বললাম, দুজনের যদি এর তলমাত্রিক ঘনত্ব আর এর তলমাত্রিক ঘনত্ব চেক করিস তাহলে σ1 ইকুয়াল টু কি বল, σ1 ইকুয়াল টু হলো Q1 বাই 4πε0 R1 স্কোয়ার, তাই তো, সরি কী বলছি, 4πr1 স্কোয়ার ক্ষেত্রফল, আর σ2 ইকুয়াল টু Q2 বাই 4πr2 স্কোয়ার, তাই তো, আধান বাই ক্ষেত্রফল। তাহলে এখান থেকে σ1 ইস টু σ2 চেক করতে পারিস, সেটা হবে σ1 ইস টু σ2 Q1, কী হবে σ1 ইস টু σ2 করতে গেলে এদিকে Q1 বাই Q2 ইন্টু উল্টে গেলে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু Q1 বাই Q2 পেয়েছে R1 বাই R2, সো R1 বাই R2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কেটে R2 বাই R1। ঠিক আছে, আবার R2 বাই R1 মানে হবে তোর এখান থেকে বলতে পারিস R2 বাই R1 মানে R2 বাই R1 মানে C2 বাই C1। তাহলে এটা একটা রিলেশন মনে রাখবি কি, যে σ1 বাই σ2 ইকুয়াল টু C2 বাই C1।
ঠিক আছে, এই কতগুলো সম্পর্ক একটু ভালো করে বুঝে নে, দিয়ে এবার আমাদের এমসিকিউগুলো শুরু করি, তাহলে তো সুবিধা হবে। আর একটা লাস্ট এটা বলতে হতো যে কমন বিভবটা কি, যদি এটা দুজন যদি আগে থেকে কানেক্ট না থাকতো, হ্যাঁ, যদি পর থেকে কানেক্ট হয়ে থাকতো, তাহলে এদের মধ্যে কমন বিভব কী হতো। যদি মনে কর প্রথমে এ Q1 আধান ভোল্টেজ V1 ছিল, এর Q2 আধান ভোল্টেজ V2 ছিল, আর তারপর তাদের কানেক্ট করা হলো, বা প্রথম থেকে যদি কানেকশান থাকে, তো এদের মধ্যে যে কমন বিভবটা হয় সেই বিভবটার ফর্মুলা আমরা রাখবি V = হয় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হলো এই দুটোর মধ্যে কমন বিভবের ফর্মুলা। ঠিক আছে, তুই ক্যালকুলেশন আমার ডেসক্রিপশন থেকে থিওরি থেকে দেখে নিতে পারিস। ঠিক আছে, একটু মনে রাখিস, একটু পাশে রাখ। এবার একটা করে প্রবলেম করাচ্ছি, এমসিকিউটা এখানে আনছি, সিঙ্গেল আনছি, এটাকে ঢাকছি না। ঠিক আছে, আর একটা করে সলভ করাচ্ছি। হ্যাঁ, তো প্রথম প্রবলেম দেখ, 1 নম্বর কী বলছে। 1 নম্বর তোর এখানে আসবে, চেক কর। 1 নম্বর বলছে যে ধারকত্বের একক কী। ধারকত্বের একক হয় ফ্যারাড, তাই না, বা মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড, এগুলাই অপশানে দেখে গিয়েছে। পিকোফ্যারাড অপশান প্রথমেই আছে, তারপরে বিতে কুলম্ব আছে, সিতে মাইক্রোভোল্ট আছে, আর ডিতে ওরস্টেড আছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সটটাই 2 নম্বরটা দেখ। 2 নম্বরটা বলছে তোর একই ব্যাসের একটি নিরেট গোলক আর একটি ফাঁপা গোলককে একই বিভবে আহিত করা হলো। নিরেট গোলক হোক আর ফাঁপা গোলক হোক, তাদের বিভব কিন্তু একই। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা আচ্ছা, যদি একই গোলক একই ব্যাসের, মানে দেখ যে দুটো গোলক নিচ্ছি তাদের ব্যাস একই, মানে ব্যাসার্ধ একই, তাদের ব্যাস একই মানে ব্যাসার্ধ একই, অ্যাজ ওয়েল অ্যাজ বলছে তাদের বিভব ভিটাও সেম বলছে। জিজ্ঞেস করেছে কি এদের আধান কত, কী হবে আধান কত। আচ্ছা, এর আধান কত হবে, আধান ইকুয়াল টু Q = CV, এর আধান কত হবে Q = CV। চল এর সি দেখি, এর সি হবে 4πε0r। ঠিক আছে, ফাঁপা গোলক হোক আর ভরাট গোলক হোক, ডাজেন্ট ম্যাটার, ক্যাপাসিটেন্সের ফর্মুলা হলো 4πε0r, ডিপেন্ড অন দ্য রেডিয়াস। ওকে, আর বিভব ভি বলেছে। আচ্ছা, এর কত, এর সি কত 4πε0r, ভি সেমই তো আসলো না। সো আধানের কোনো চেঞ্জ হবে না, ফাঁপা গোলক হোক আর ভরাট গোলক হোক, তাদের যেহেতু ক্যাপাসিটেন্সের ফর্মুলাতে ফাঁপা ভরাট ডাজেন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ ব্যাসার্ধ। সো দুজনের ব্যাসার্ধ যদি সেম, সো ওদের ধারকত্ব সেম। এবার যেহেতু যেদের বিভব সেম, তো গুণ করে যে আধানটা পাচ্ছি সেই আধানটাও দুজনের সেম সেম, পাপি সেম। অপশন বি, উভয়ের আধান একই থাকবে। চল সি এরও একটু জায়গা আছে, 3 নম্বরও জায়গা আছে, 3 নম্বরটা করে দিচ্ছি। নিচে আসছে তো, একটা ওটা কেটে যাচ্ছে, আবার কি হয়ে যাবে। 3, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককে তার ধারকত্ব কত। খুবই সহজ, ব্যাসার্ধ R = 1 মিটার, ধারকত্ব C = 4, কিসে গোলক তো, ইয়েস 4πε0r, 4πε0। এর ভ্যালু হলো মনে রাখবি 1/4πε0 এর ভ্যালু হয় 9 × 10⁹, তাহলে এর ভ্যালু 1/9 × 10⁹ ইন্টু আর 1 মিটার, তো অ্যান্সার হলো ফ্যারাড। তো অ্যান্সার হবে 1/9, এটা একটু ইন্টু 10⁻⁹ করে দিলাম, এটা 1/9, 9 দশমিক নিলাম, দশমিক নিলে 9 × 9 10, 9 × 10, 1 0, আবার 9 × 9, মানে 0.11 × 10⁻9 -9। আচ্ছা, এখানে 10⁻10 দিয়ে আছে, তাহলে দশমিক এক উঠিয়ে নিলাম, 10⁻−10। অপশন সি। ডান। আর এখানে আটবে না, নেক্সট পেজে যেতে হবে। চল 1 2 3 হলো, চল নেক্সট 4 নম্বর কি বলছে ভালো করে পড়ো। বলছে একটা গোলাকার তরল বিন্দুর ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। ভালো কথা, তরল বিন্দু গোলাকার, এর ধারকত্ব C = 1 মাইক্রোফ্যারাড। ওকে, ডান ব্রো, ডান। বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত হলে প্রত্যেকটা তরল বিন্দুর ধারকত্ব কত হবে। এটা ভেঙে 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এর ব্যাসার্ধ ধরলাম R, আর এদের ব্যাসার্ধ ধরলাম r। ওকে, তাহলে এদের ধারকত্ব কত হবে, সিম্পল, C' = কি 4πε0 r, আর কি। ওকে, তাই না বল, এর ধারকত্ব যদি C = হয়, আচ্ছা, আবার এই 1 মাইক্রোফ্যারাড = লিখতে পারিস 4πε0 ক্যাপিটাল R, তাই তো। C = যেটা 1 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটা যদি 8টা ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ধারকত্ব কত হবে, ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে, ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। তোর প্রশ্ন হলো স্যার এই 8টা কি, 8টা আমাকে জানতে হবে। 8 জানার উপায় কি, আয়তন কনজারভেশন করে নে, আয়তনের সংরক্ষণ সূত্র। এর যে আয়তন, এই 8টার আয়তন সেম, এর আয়তন কত 4/3 πr3, আর এর আয়তন কত হবে 8 ভাগে ভাগ হয়েছে 8 × 4/3 πr3, তাই তো। তাহলে 4/3 কেটে গেল, তাহলে কী বের করতে হবে, r³ = r³/8, তাহলে r
ইকুয়াল টু আর বাই টু। সো 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর বাই টু হয়ে গেল। এবার 4 পাই এপসিলন নট আর মানে তো আগের সি, তাহলে 1 মাইক্রোফ্যারাড বাই টু দ্যাট ইজ ইকুয়াল টু হাফ মাইক্রোফ্যারাড। ডান ডান ডান, 4 নম্বর ডান। কি ছিল ভাই, ইজি অঙ্ক হয়ে যায়। চল নেক্সট নেক্সট 5 নম্বর কি বলতেছে পর। 64টি বিন্দু মিলিত হয়ে একটা বড় বিন্দু তৈরি হলো। আগে একটা বড়টা ভেঙে ছোট্ট হয়ে চলে যাবে, ছোট্ট ভেঙে বড় হবে। যদি প্রতিটি বিন্দু ধারকত্ব সি, বিভব ভি, আয়তন আধান কিউ হয়, তাহলে বরকাট আর কত? ঠিক আছে, 64টা, 1 2 3 64টা। প্রত্যেকটার ব্যাসার্ধ স্মল আর ধরে নিলাম, এটা বরকা হবে, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম। ঠিক আছে, এর ধারকত্ব সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর, এর ধারকত্ব বের করতে হবে সি ড্যাশ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর। খেলা শেষ। এই প্রশ্ন করেছে, আর কিছু আছে না? আচ্ছা, এদের ধারকত্ব সি বলে দিয়েছে আর বিভবটা ভি এটাও বলে দিয়েছে। যদি বিভব নিয়ে আমার এখানে তেমন দরকার পড়বে না, যদি বলতো বড়টার বিভব কত তখন বিভবের গল্পটা আসতো, যেহেতু বড়টার বিভব চাইনি সো আমার বিভব নিয়ে ঝামেলা নেই। তুমি যদি চাও তাহলে বিভবের ক্যালকুলেশনটা শিখিয়ে দেবো, অসুবিধা নেই। জানতে চাও কি? আচ্ছা জানিয়ে দিচ্ছি যে যদি তোকে এর সাথে এক্সট্রা অ্যাড করতো যে বড়টার বিভবও কত, ভি ড্যাশও কত, তা আমি তোদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। আগে সিটা করে নি। হ্যাঁ, তো সি এটা সি বের কত খুবই সিম্পল, যে এটা হলো সি তোর 4 পাই এপসিলন নট আর, আমাকে বের করতে হবে সি ড্যাশ যেটা 4 পাই এপসিলন নট ক্যাপিটাল আর। তাহলে আর আর এর মধ্যে সম্পর্ককে দেখিনি, 64টা 4/3 পাই আর কিউব মিলেই একটা বড় 4/3 পাই আর কিউব হয়েছে, তাই তো? এটাই আয়তনের কনজারভেশন ল। এটা কেটে যাচ্ছে, তাহলে তো এখানে বড় আর কিউব ইকুয়াল টু 64 আর কিউব, দ্যাট ইজ বড় আর ইকুয়াল টু 4 ষোলো 4 4 ষোলো 4 ষোলো 64 4 আর। তো ফার্স্ট অফ অল সি ড্যাশ তোর হয়ে গেল তোর 4 পাই এপসিলন নট ইন্টু 4 আর, দ্যাট ইজ 4 ইন্টু 4 বাই এপসিলন নট আর, দ্যাট ইজ 4 ইন্টু সি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 4c। অপশান দেখে নে আগে, অপশান বি তোর প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল, যেটা তোর এমসিকিউটা দিয়েছিল। আমি পাকা বিভাগে তোকে একটু বিভব বের করাটা শিখিয়ে দিই, ঠিক আছে? চল বিভব বের কেমন করে। আচ্ছা, বিভব যদি বের করি তার আগে ধরে নিতে হবে, ধরি এদের প্রত্যেকের আধান কিউ। কিউ কি বলেও দিয়েছে আধান? হ্যাঁ বলেছে। তো এদের আধান যদি কিউ হয়, ঠিক আছে, এর আধান মনে কর কিউ, তাহলে 64টা যদি আধান অ্যাড করে দিই তাহলে নতুন আধান কি হবে? নতুন আধান এর হবে 64 কিউ, ঠিক আছে? এবার ভি বের করবো, ভি ইকুয়াল টু কী হয়? ভি ইকুয়াল টু হয় কিউ বাই সি, হয় তো? তাহলে তাহলে কী হবে? ভি এর জায়গায় কী হবে? 64 কিউ, তাই তো টোটালটা। আর সি এর জায়গায় কী হবে? সি এর জায়গায় হচ্ছে তোর 4c বলতে পারিস, তাই না? এবার তাহলে 4 ষোলো 64, দ্যাট ইজ 16 কিউ বাই সি, তাই তো? কোথায় গেল? মানে ফর্মুলাটা এখানে কিউ ড্যাশ হবে, যদিও এখানে সি ড্যাশ হবে। হ্যাঁ, কিউ ড্যাশ মানে 64 কিউ, ঠিক আছে? 64 ক্যাপিটাল কিউ দিয়ে করেছে, তাহলে ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ বাই সি, ঠিক আছে? আর এগুলো যদি ভি বের করেছে ইন্ডিভিজুয়াল, সেটা কী হবে? ক্যাপিটাল কিউ বাই সি প্রত্যেকটা, তাহলে এটা 64 ভি। যদি প্রথমটার বিভব ভি হয় তাহলে এটা বিভব হবে 16 ভি। ডান। যদি দ্বিতীয় বের করতে তাহলে করতাম, দেয়নি, চাপ নাই। চল নেক্সট 6। দুটি গোলাকার পরিবাহী এ আর বি এর ব্যাসার্ধ 1 মিলিমিটার 2 মিলিমিটার। 1 মিলিমিটার 2 মিলিমিটার। ওকে 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 মিলিমিটার। আচ্ছা, যেহেতু এখানে মিলিমিটার আছে আমাদের মিটারে কনভার্ট করা উচিত। আমি আপাতত না মিলিমিটারটাকে মিলিমিটার রেখেই পরে দেখছি, ঠিক আছে? পরে দেখছি, আপাতত এটা ধরে নিলাম, এর ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে সেই হিসাবে এটা 2 আর। দেখ, যদি এটা 1 মিলিমিটার 2 মিলিমিটার হয় তাহলে ওটা আর হলে 2 আর হচ্ছে কিনা, সেই হিসাবে আমরা ফর্মুলাটা ডেভেলপ করবো। হ্যাঁ, তো এবার কী বলছেন? পরিবাহী দুটোর মধ্যে দূরত্বের মানে মধ্যবর্তী ব্যবধান 5 মিলিমিটার। ভালো কথা, ডান। পরিবাহী দুটি সুষমভাবে আহিত, ভালো কথা। যদি পরিবাহী দ্বয়কে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, আচ্ছা এটা দিয়ে যুক্ত করে দিলাম, তাহলে সাম্যাবস্থায় এ আর বি এর তড়িৎ ক্ষেত্রের অনুপাত কত? আচ্ছা, খুব সিম্পল প্রবলেম। আচ্ছা, সাম্যাবস্থায় কী হয়? প্রথমে সাম্যাবস্থায় দুজনের ভোল্টেজ ভি কমন হয়ে যায় ফার্স্ট অফ অল। আচ্ছা, যখন দুজনের ভোল্টেজ, দুজনকে যখন তার দিয়ে দুটো বস্তু মানে আহিত বস্তুকে যখন তার দিয়ে জয়েন করে দেওয়া হয় তখন কী হয় বলেছিলাম? প্রথমত ভোল্টেজটা কমন হয়ে যায়, যার মানে হয় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। যদি ভোল্টেজ জিজ্ঞেস করতো কমন, তাহলে আমি সেটা ইউজ করতাম। আর কি হয়?
ইন্ডিভিজুয়াল আধানের পরিমাণ হয় Q1 ইকুয়াল টু টোটাল আধান ইন্টু C1 বাই C1 প্লাস C2, টোটাল আধান Q2 ইকুয়াল টু আরেকটা আধান হয় Q2 ইকুয়াল টু মানে C2 বাই Q ইন্টু C2 বাই C1 প্লাস C2, মানে টোটাল আধানটা জানা দরকার পড়ে। সেখান থেকে আমরা দেখেছিলাম যদি রেশিও করি Q1 বাই Q2 তাহলে হয় C1 বাই C2 ইকুয়াল টু হয় R1 বাই R2। আবার সেখান থেকে একটা রেশিও করে দেখলাম যদি আমি এদের তলমাত্রিক ঘনত্বের রেশিও করি সিগমা বাই সিগমা 2 ইকুয়াল টু হয় C2 বাই C1। ডান, এটা করেছিলাম। আচ্ছা, এবার আমরা একটা কথা বলি, আমরা বলেছি তড়িৎ ক্ষেত্রের অনুপাত কত, E1 ইস টু E2 বের করতে দিয়েছে। আচ্ছা, এবার আমরা পরিবাহী গোলকের জন্য তার মানে বডিতে কি বলবো সারফেসে তড়িৎ ক্ষেত্রের মান বের করার দুটো ফর্মুলা জানি। ফর্মুলা 1 যেটা হলো নর্মাল Q বাই 4 পাই এপসাইলন নট R স্কোয়ার, এটা একটা। আর ফর্মুলা 2 সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে। এটা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই এপসাইলন নট, এটাও কিন্তু আমরা শিখেছি তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারে, যেটা আমার এখানে এই চ্যাপ্টারে খুবই লাগবে। যখন দুটো প্লেটের মধ্যে প্যারালাল প্লেট, ওগুলো তো পরিবাহী, তাদের মধ্যে ধারকত্ব ক্যালকুলেশন করব, তখন তাদের মাঝখানে যখন তড়িৎ ক্ষেত্রটা লাগবে, যে তড়িৎ ক্ষেত্রের মান হয় সিগমা বাই এপসাইলন নট, ঠিক আছে। তো এই পরিবাহীগুলো, এগুলো তো পরিবাহী বলেছে, তাহলে পরিবাহীর নিকটস্থ বিন্দুতে এখানে যদি মানে এর তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দিই, আপনার কানেকশন বিভব সেম হয়ে গেছে, কিন্তু তড়িৎ ক্ষেত্র সেম তা না, কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু সিগমা বাই এপসাইলন নট ডিপেন্ড করছে তলমাত্রিক ঘনত্বের উপর এবং ব্যাসার্ধের উপর। তাহলে E1 ইস টু E2 ইজিলি বলতে পারি আমরা সিগমা 1 বাই 4 সিগমা 1 বাই এপসাইলন নট ইস টু সিগমা 2 বাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়াল টু সিগমা 1 ইস টু সিগমা 2, আর কিছু না। আচ্ছা, সিগমা 1 ইস টু সিগমা 2 হয়ে গেলে সিগমা 1 ইস টু আবার সিগমা 2 আমরা বলতে পারি, সিগমা 1 ইস টু সিগমা 2 বলতে পারি আমরা C2 ইস টু C1, আবার C2 মানে 4 পাই এপসাইলন নট R2 ইস টু 4 পাই এপসাইলন নট R1, দ্যাট ইজ R2 ইস টু R1, এবার R2 কত 2 আর R1 কত 1, দ্যাট ইজ 2 ইস টু 1। এখানে খেলা শেষ। এইভাবে এটা করলাম শর্টকাটে, মানে বুদ্ধি লাগিয়ে। যদি তুমি Q বাই 4 পাই এপসাইলন নট R স্কোয়ার দিয়ে করো তাহলে একটু ক্যালকুলেশন করবে, ওটা তো হবে, কোনো ব্যাপার না। তো চলো নেক্সট 7 নম্বর হলো একটি গোলীয় তরল ফোঁটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের ছোট ফোঁটা তৈরি করে, প্রতিটি ছোট ফোঁটার ধারকত্ব কত হবে? 4 আর 7 নম্বর সেম, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন এ 8 নম্বর। 4 আর 7 নম্বর কোশ্চেনটা একই কোশ্চেন দিয়ে দিয়েছে, রিপিট। n সংখ্যক একই ধরনের ছোট ফোঁটার প্রত্যেকটিকে ভি ভোল্ট বিভবে আয়িত করা হলো, তাদের জুড়ে একটা বড় ফোঁটা তৈরি করা হলো, বড় ফোঁটার বিভব কত? এবার বিভব দিয়েছে, কি মজা, ঠিক আছে। কতটি? n সংখ্যক ছোট্ট গোল্লা, তাদের প্রত্যেকটি বিভব ভি, একটা বড় গোল্লা করবো, n সংখ্যক ছোট্ট গোল্লা, 1 2 3 n সংখ্যক, এদের প্রত্যেকের বিভব ভি। ডান। ব্যাসার্ধ কিছু বলেছে, শুধু n সংখ্যক বলেছে, আর বিভবটা ভি খালি বলেছে, তাহলে ব্যাসার্ধ আমি ছোট্ট হাতের আর ধরে নিলাম, ঠিক আছে। আধান ছোট্ট হাতের কিউ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ধারকত্ব সি হবে প্রথমত 4 পাই এপসাইলন নট আর, এটা হবে সি, ওকে। আর ভি হবে এর কিউ বাই সি, ঠিক আছে, থাকলো। এটাকে দিয়ে বর্গা বিভব বানালাম, তার ব্যাসার্ধ মনে কর ক্যাপিটাল আর, ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর, তাহলে সি হবে 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর। আগে আরটা বের করে নিই, তো এদিকে n সংখ্যক 4/3 পাই আর কিউব মিলেই হবে 4/3 পাই বর্গা আর কিউব, তাহলে এটা কেটে গেল, তাহলে এদিকে বর্গা আর হবে n টু দি পাওয়ার 1/3 আর শুধু আর, তাহলে এখানে হবে এটা 4 পাই এপসাইলন নট n টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, দ্যাট ইজ n টু দি পাওয়ার 1/3 আই করে দিলাম 4 পাই এপসাইলন নট আর, দ্যাট ইজ n টু দি পাওয়ার 1/3 ইন্টু, এটা সি ড্যাশ করেছি তাই তো, তাহলে সি। আচ্ছা, হয়ে গেল, এটা হলো এর ধারকত্ব। তাহলে এর বিভব ভি ড্যাশ ইকুয়াল টু হবে কিউ ড্যাশ বাই সি ড্যাশ, তাই তো। এবার কিউ ড্যাশ কত বাবলাস? কিউ ড্যাশ কত? কিউ ড্যাশ হলো n সংখ্যক আছে, তাহলে n কিউ, তাই না। আচ্ছা, সি ড্যাশ কত? n টু দি পাওয়ার 1/3 তার সি, ওকে। তাহলে হলো n টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 কিউ বাই সি। এবার কিউ বাই সি মানে তো ভি, তাহলে ভি, তাহলে n টু দি পাওয়ার 3 কে 3 3 থেকে গেলে 2 2/3 বি। ডান। অপশন কি? বি। দেখ, বুঝতে পারলি? ভেরি ইজি। চলো নেক্সট।
চলো নেক্সট 9 নম্বর। 9 নম্বর যেটা আমরা নেক্সট করব সেটা হলো দুটি আধানের মধ্যে আধান বন্টনের উপর, যেটা আমরা বুঝিয়েছি। আশা করি তোরা ভালো করে সব বুঝতে পেরেছিস, মানে কীভাবে সলভ করতে হয় দেখিয়েছি, দেখতে পাচ্ছি সাইডে রাখা আছে। এটা দিয়ে এর আগের টপিকেও 1-2টা প্রবলেম করলাম। দেখ এখন বর্তমানে প্রবলেমগুলো কী আছে। 9 নম্বর। 9 নম্বরটা বলছে দুটি আহিত পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা যুক্ত করা হলো। এই যে দুটো আহিত পরিবাহীকে সরু তড়িৎবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে একটা পরিবাহী থেকে অন্যটিতে আধান প্রবাহিত হবে। আচ্ছা, কি বলেছিলাম, অনেকবার বললাম, আবার বলি, যে দুটো পরিবাহীর মধ্যে তখনই আধান প্রবাহিত হয় যখন দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, এবং তার যেই লাগিয়ে দেবো তৎক্ষণাৎ আধান প্রবাহিত হয়ে কী হবে, কতক্ষণ ধরে প্রবাহিত হবে, যতক্ষণ দুজনের মানে পোটেনশিয়াল বা বিভব সেম না হয়ে যায়। আধান সেম না, কিন্তু এটা কিন্তু মাথায় ভালো করে রাখিস, আধান ততক্ষণ প্রবাহিত হবে যতক্ষণ না দুটো গোলকের বিভব সেম হয়। ঠিক আছে, অপশনগুলো পর। উভয়ের আধান সমান হয়, কখনোই না, এটা ভুল করিস না কখনো। উভয়ের ধারকত্ব সমান হয়, কখনোই না, ধারকত্ব ওর পার্সোনাল ধ্রুবক একটা কোয়ান্টিটি, যেটা কোনো দিনই ওর শেপ সাইজের উপর ডিপেন্ড করে, আদান প্রবাহের উপর ডিপেন্ড করে না। উভয়ের বিভব সমান হয়, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, আশা করি বুঝতে পেরেছিস। চল 9 নম্বর। 10 নম্বর। R1 আর R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহীকে একটি সরু তড়িৎবাহী তার দ্বারা সংযুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। মানে আবার সেম R1 R2 ব্যাসার্ধ দুটি গোলীয় পরিবাহী আছে, সরু তার দিয়ে যুক্ত আছে, এদের আধান দেওয়া হয়েছে, ভালো কথা। তাহলে এই দুই গোলীয় পরিবাহীর আধান এমনভাবে বণ্টিত হবে যাতে এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হয়। এটাও করালাম যে দুটো আধান যদি বন্টনের পর Q1 হয় Q ইন্টু C1/C1 প্লাস C2, আর Q2 হয় Q ইন্টু C2/C1 প্লাস C2, তার রেশিও করতে দেখা যায় যে R1/R2, আর তলমাত্রিক ঘনত্ব রেশিও করে দেখা যায় সেটা C2/C1 এর সমান। আবার C2/C1 C2/C1 করলে সেটা R1/R2 হবে, কারণ C1/C2 ইকুয়াল টু R1/R2, তাহলে C2/C1 ইকুয়াল টু হবে R2/R1। C2/C1 যদি করিস, তাহলে এখানে আমাকে চেয়েছে যে তলমাত্রিক ঘনত্বের অনুপাত σ1 ইসটু σ2, দ্যাট ইজ ইকুয়াল টু হবে তো C2 ইসটু C1, দ্যাট ইজ ইকুয়াল টু হবে R2 ইসটু R1। তো দুজনের ব্যাসার্ধ জানা থাকলেই তাহলে তলমাত্রিক ঘনত্বের রেশিও বলতে পারবি। তাহলে অপশন R2 ইসটু R1, অপশন বি। খুবই সিম্পল অঙ্ক, যেহেতু আমি এখানে মানে একবার করিয়ে মানে থিওরিতে বোঝানো হয়েছে বলে আমি আর এখানে ভেঙে বোঝালাম না। ঠিক আছে, এখানে এটাই করতাম আবার, যে আধান দুটো বের করতাম, রেশিও করতাম, তলমাত্রিক ঘনত্ব বের করে রেশিও করতাম, করে চলে আসতো σ1/σ2 ইকুয়াল টু C2/C1 আর C2/C1 ইকুয়াল টু R2/R1। ডান। চল, তাহলে 11টা জায়গা আছে, 11টা করে ফেলি। C1 আর C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক একটি বর্তনীতে সুইচের সাথে যুক্ত আছে। প্রাথমিকভাবে সুইচটি খোলা অবস্থায় যখন থাকে তখন C1 ধারকটির আধানের পরিমাণ ছিল Q। আচ্ছা, এটা হলো এটা C1 আর এটা C2। হ্যাঁ, এটা C2, এখানে আধান আছে Q, ভালো কথা। এটা রেজিস্ট্যান্স R। ওকে, এবার বলছে সুইচটি যখন আবদ্ধ করা হয় তখন ধারকগুলির প্রতিটি আধান কত। খুব সিম্পল, নর্মালি আধান Q, যেই সুইচটা অন করবো আধান বন্টন হওয়া শুরু করবে। আধান বন্টন হওয়ার পর ফাইনালি যেটা হবে Q1, যেটা হবে সেটা হবে কি Q ইন্টু C1 প্লাস C1/C1 প্লাস C2, আর Q2 কত হবে Q ইন্টু C2/C1 প্লাস C2। চল, আধানের মানগুলো দেখি আছে, কী জানতে চাইছে। Q আধান দেওয়া হচ্ছে C1 C2, আবার C2 ইকুয়াল টু 2C1, C2 ইকুয়াল টু 2C1, সো Q ইন্টু C1/C1 প্লাস 2C1, 3C1, C1 কেটে গেল, Q/3, Q ইন্টু C2 মানে 2C1 ডিভাইডেড বাই C1 প্লাস 2C1, দ্যাট ইজ ইকুয়াল টু Q ইন্টু 2C1/3C1, C1 কেটে গেল 2Q/3। তাহলে একজনের Q/3, একজনের 2Q/3, অপশন বি। দেখ, বুঝে গেল। চল নেক্সট। আচ্ছা, নেক্সট যে এমসিকিউটা আছে, এমসিকিউ নাম্বার 12, এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এটা ধারকের চার্জিং আর ডিসচার্জিংয়ের উপর এমসিকিউ। এটা তোদেরকে আগে একটু থিওরি শিখতে হবে, যে থিওরিটা তোদের বইয়ে পর্যন্ত দেওয়া নাই। এমসিকিউ তো আছে কিন্তু বই নাই, এটা যেই মেইনে বা যেই অ্যাডভান্সের এটা থেকে প্রশ্ন খুব আসে। তো এই থিওরিটা একটু শিখে নে, নইলে এই প্রবলেমটা সলভ করতে পারবি না। থিওরিটা শিখে নিলে প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। থিওরিটা কি, দেখ ভাই, মনে রাখবি, একটা ধারককে যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট করিস তাহলে কি হয়, ব্যাটারি থেকে চার্জ গিয়ে ধারকের মধ্যে জমে এবং ধারককে চার্জ করে। ঠিক আছে, যদি ব্যাটারির ভোল্টেজ V হয়
আর ধারকের ক্যাপাসিটেন্স সি হয়, তাহলে ধীরে 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 ধারকটা কী হয়, চার্জ হতে শুরু করে। মানে এই প্লেটটাতে পজিটিভ আর এই প্লেটটাতে নেগেটিভ আধান আবিষ্ট হতে শুরু করে এবং ওর মধ্যে মানে ধারক মানে ওর মধ্যে আধান জমতে শুরু করে। ঠিক আছে, এই আধান জমা বিষয়টাকে বলা হয় চার্জিং। আধান জমা বিষয়টাকে কী বলা হয়, চার্জিং। তাহলে এই চার্জিং ব্যাপারটা ভালো করে তোকে জানতে হবে এবং এখানে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। অবশ্যই সার্কিটে একটা রেজিস্ট্যান্স দিতে হবে সার্কিট কমপ্লিট করার জন্য, এবং এটাকে সিআর সার্কিট বলে, সিআর বর্তনী বলে। এই সিআর বর্তনী তোরা যখন পরিবর্তী প্রবাহ পড়বি তখন এটা শিখবি, যেটা তোদের এই সেমিস্টারের মধ্যেই আছে, টেনশন নেওয়ার কিছু নেই, আমি পড়াবো। তো তখন আমরা এসি দিয়ে এই সিআর বর্তনীটা পড়বো, এখন আমরা ডিসি দিয়ে পড়ছি। ঠিক আছে, এখানে আমাকে চার্জিং ফ্লোটা জানতে হবে। চার্জিং প্রবাহটা কী জিনিস, লাইক ধরি মনে কর, ধরি ইনিশিয়ালি এই ধারকটার মধ্যে কোনো চার্জ নেই, শূন্য। ঠিক আছে, ঠিক আছে, ফাইনালি মনে কর ফুললি চার্জ হলে, যখন চার্জ হবে ধারকটা, তখন মনে কর কিউটা হবে কিউ নট, এটা মনে কর ফাইনাল চার্জ, ম্যাক্সিমাম চার্জ, যেটা ইকুয়ালটা হবে সিভি, মানে পুরো ভোল্টেজটা খাবে এবং সি দিয়ে ও ধারকত্ব দিয়ে গুণ হবে। কিউ নট ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু যেটা সিভি হয় তোরা জানিসই। সো এটা হবে যখন ও পুরো চার্জ হয়ে যাবে। আমি বললাম অ্যাট এনি ইনস্ট্যান্ট, কোনো ধরি যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে টাইম ধরলাম টি, এই সময় কি হবে, ধারকটা মেবি একটু চার্জ হবে, আর ধারকের চার্জ তখন ধরলাম, আধান ধরলাম কিউ, যে কোনো একটা মুহূর্তে। ওকে, তাহলে যে কোনো একটা মুহূর্তে যদি ওর আধান কিউ হয়, ঠিক আছে, যে কোনো মুহূর্তে যদি ওর আধান কিউ হয়, সেখানে তখন যদি টাইমটা টি হয়, তাহলে সেই সময় ওখানে এর মধ্যে যে পরিমাণ বিভবটা জমবে সেই ভিটা হবে কিউ বাই সি। সি তো ওটাই কনস্ট্যান্ট, ক্যাপিটাল সিটাই, কিন্তু যে পরিমাণ আধান জমেছে সেই রেসপেক্টে হবে কিউ বাই সি, ভি ইকুয়াল টু, কারণ কিউ ইকুয়াল টু সি বি হয়, তাই না বল। তাহলে এই ধারকটার মধ্যে আধান জমলো কিউ বাই সি। ঠিক আছে, ওকে, এবার মনে রাখবি এই যে আধানটা জমছে, ভালো করে দেখ, এর পোটেনশিয়ালি এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, তাহলে এর কারেন্ট, আচ্ছা সেই মুহূর্তে আর ধরি সেই মুহূর্তে কারেন্ট, তড়িৎ প্রবাহ ওই মুহূর্তে কিন্তু, হ্যাঁ, প্রবাহ সেই মুহূর্তে আই, ছোটতে আই। ওকে, যে মুহূর্তে টাইমটি আধান এই চার্জ জমেছে কিউ, আর এখানে কারেন্ট যাচ্ছে আই। এবার দেখ, এই ব্যাটারিটা কারেন্ট পাঠাবে এই বরাবর, কারণ এদিকে হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল, আর এই ব্যাটারিটা কিন্তু যখন যদি কারেন্ট পাঠায় তাহলে সে কিন্তু পাঠাবে এই বরাবর, কারণ এখানে পোটেনশিয়াল যে ডিফারেন্সটা তৈরি করছে সে কিন্তু উল্টো কারেন্ট পাঠাবে। অর্থাৎ এই যে পোটেনশিয়াল, এটা কিন্তু নেগেটিভ পোটেনশিয়াল, মানে এর সাপেক্ষে দেখ উল্টো দিকে না, এদিকে প্লাস এদিকে মাইনাস না। সো এই পোটেনশিয়ালটা কী করবে, এই পোটেনশিয়ালটাকে কমাবে। তাহলে এর এখন নেট পোটেনশিয়াল বর্তমানে যেটা দাঁড়াবে সেটা হলো, এর পোটেনশিয়াল ছিল ভি আর এর পোটেনশিয়াল হলো কিউ বাই সি, এটা হলো দ্য নেট পোটেনশিয়াল। আর নেট পোটেনশিয়াল সবসময় মনে রাখবি ইজ ইকুয়াল টু হয় আই ইন্টু আর। এটাকে বলা হয় ভোল্টেজ ইকুয়েশন, যেটা আমরা আরও ভালো করে শিখবো তোর এই পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে। ভোল্টেজ ইকুয়েশন বলতে বোঝায় কোনো একটা বর্তনীতে যত রকমের ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ইকুয়াল টু হবে ওই বর্তনীর কারেন্ট ইন্টু যত রকমের রোধ আছে তার গুণফল। তাহলে এখানে যত রকম ভোল্টেজ আছে, এখানে ভি আছে যে এই বরাবর কারেন্ট পাঠাচ্ছে, আর এদিকে আছে এদিকে যে ভি যা জমছে তার মানে পোলারিটি উল্টো দিকে, ফলে নেট ভোল্টেজ হলো ভি মাইনাস কিউ বাই সি। এটা অ্যাকর্ডিং টু কিরচফস ল পড়বো নেক্সট চ্যাপ্টারে, সেখানে ভোল্টেজ প্লাস মাইনাস ব্যাপারটা বুঝবো। ঠিক আছে, যে ব্যাটারিটা ক্লকওয়াইজ কারেন্ট পাঠায় সে যদি পজিটিভ হয়, যে ব্যাটারিটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে সেটা নেগেটিভ। তো এটা তো ভোল্টেজ তো তৈরি হচ্ছে না, ভোল্টেজ তৈরি হয় মানে কি একটা ব্যাটারির মতোই। তো নেট ভোল্টেজ হলো কিউ মাইনাস ভি মাইনাস কিউ বাই সি, দ্যাট ইজ ইকুয়াল টু আই আর। এখান থেকে তোকে চার্জিংয়ের একটা ইকুয়েশন বার করতে হবে এবং তার রেসপেক্টে গ্রাফ বানাতে হবে। সেটা কি, ইকুয়েশনটা কি, এখান থেকে তুই যদি দেখিস তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে তোর কিউ বাই সি প্লাস আইআরকে লেখা যায় ডি কিউ বাই ডিটি ইন্টু আর। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তুই করতে পারিস কি, এখান থেকে তুই করতে পারিস, ওটাই ঠিক ছিল, তোকে দরকার ছিল না, দরকার ছিল না, লাইনটা এখান থেকেই করা যায়। এখান থেকে কী করা যায়, এখান থেকে তুই যদি লসাগু নিস, লসাগু নিস, তাহলে এখানে সিভি মাইনাস কিউ হবে ইকুয়াল টু হবে আই মানে তোর ডি কিউ বাই ডিটি ইন্টু আর। এখান থেকে দেখ কিউ যুক্ত টার্ম যদি এদিক করে দিই তাহলে এটা এদিকে চলে আসছি, বা ডি করতে থাক, তাহলে আমি কি ডিটিটা এদিকে চলে আসছি, তাহলে এদিকে ডিটি গেল, এদিকে সি থাকলো আর আরটা নিয়ে চলে আসলাম সি আর এদিকে হয়ে গেল ডি কিউ বাই সিভি মাইনাস কিউ, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলাম। ঠিক আছে,
কিউ এর লিমিট কি, স্টার্টিংয়ে কোনো আধান নেই আর আফটার সাম টাইম আধান হয়েছে কিউ, টাইম যখন টি, যখন টাইম 0 তখন আধানও 0, আর যখন টাইম টি তখন আধান ধরেছে কিউ। এবার ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে দিকে তো 1/c আর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর ডিটির ইন্টিগ্রেশন হবে টি, লিমিট বসালো টি - 0 টি। আর এদিকে যেটা হবে সেটা হবে ln cv মাইনাস কিউ উইথ মাইনাস সাইন, বিকজ কিউ এর আগে মাইনাস আছে। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটা আশা করি করতে জানিস। এটা যদি ভেঙে করিস তাহলে কেমন হবে, সিভি মাইনাস কিউকে জেড ধরতে হয়, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস ডি কিউ ইকুয়াল টু ডিজেড, তো এখানে ডি কিউ যাবে মাইনাস ডিজেড বসিয়ে মাইনাসটা বাইরে চলে আসবে, ঠিক আছে। তারপরে লিমিট বসাতে হবে, লিমিট হলো 0 থেকে কিউ, এটা তো আশা করি তাদের ইন্টিগ্রেশন শিখে করতে হবে। তাহলে এখান থেকে এটা হলো মাইনাস ln সিভি মাইনাস কিউ বাই মাইনাস করলে ln 0 বসালে সিভি, তাই তো, তাহলে মাইনাস ln 1 মাইনাস কিউ বাই সিভি এই দাঁড়ালো। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 মাইনাস কিউ বাই সিভি, এই পার্টটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা মাইনাস এদিকে নিচে আসলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, তাই বুঝতে পারি এটা মাইনাসটা থেকে এদিকে নিয়ে আসলাম, ln উঠে ই টু দি পাওয়ার করে দিলাম। তাহলে এখানে কিউ বাই সিভি ইকুয়াল টু হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, আর এখান থেকে কিউ ইকুয়াল টু হবে সিভি 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি, দেখ বুঝতে পারলি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হলো চার্জিং ভোল্টেজের ইকুয়েশান, সেখানে খুব কাজে দেবে, ঠিক আছে। এটা হলো চার্জিং কারেন্টের চার্জের ইকুয়েশান, যে টি সময়ে কতটা চার্জ জমবে তার একটি ইকুয়েশান, ওকে। আচ্ছা, এখান থেকে যদি আমি গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা কেমন দাঁড়াবে, এদিকে টাইম নিই আর এদিকে যদি চার্জ নিই তাহলে গ্রাফটা দাঁড়াবে কি 1 মাইনাস এক্সপোনেনশিয়াল, মানে 1 মাইনাসে হচ্ছে, তাহলে যেহেতু 1 মাইনাস না থাকলে এক্সপোনেনশিয়াল ডাউন করতো, কিন্তু এক্সপোনেনশিয়াল ডাউনটাকে আবার 1 মাইনাস করা হচ্ছে, মানে এক্সপোনেনশিয়াল গেইন করবে, হ্যাঁ, এটাকে বলে চার্জিং, গেইন করছে, ঠিক আছে। আদানটা সবসময় টাইমের সাথে বাড়ছে, কিন্তু একটা সময় পর যখন টি ইকুয়াল টু 0 হবে, টি এর মান 0 করে দেয়, তাহলে এই পার্টটা কি 1 হয়ে গেল, তো 1 মাইনাস 1 0, তাহলে চার্জও 0। বাট টি যখন তোর ইনফিনিটি হয়ে যাবে তখন দেখ এটা ই টু বার মাইনাস ইনফিনিটি মানে তোর 0, তাহলে কিউ 0, তাহলে কিউ ইকুয়াল টু কিউ নট, মানে ম্যাক্সিমাম চার্জে পৌঁছে যাবে, তারপরে আর চার্জ বাড়বে না, ফলে ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যাবে। এটাই হলো তোর চার্জিংয়ের প্রবাহ এবং তার গ্রাফ। ঢুকলো মাথায়? এবার এইটুকু আগে ভালো করে নোট ডাউন করে নে, কাজে লাগবে। আচ্ছা, এখান থেকে একটা টপিক বলে দিই জিনিস, এই যে আরসি ব্যাপারটা দেখতে পাচ্ছিস, এই আরসিটাকে বলা হয় সময় ধ্রুবক। কী বলা হয়? সময় ধ্রুবক বা টাইম কনস্ট্যান্ট। কেন বলে দেখ, কারণ এখানে টি বাই আরসি আছে, তাহলে এর ডাইমেনশন আর এর ডাইমেনশন সমান হবে। তাছাড়াও তুই আরসি যেহেতু সময় বাই আরসি আছে না, ই টু দি পাওয়ার, তাহলে এর ডাইমেনশন এর ডাইমেনশন সমান হতে হবে। আদারওয়াইজ তুই আরসি ডাইমেনশন করে দেখ, রোধের একক আর সি এর একক ইউজ কর, মানে ভেঙে, তাহলে দেখবি কাটাকুটি করে সময়ের এককই আসবে, সেটা আর কি আরসিকে বলা হয় কি সময় ধ্রুবক, 1 নম্বর কথা। আর এটা গেল তোর চার্জিংয়ের তোর ইকুয়েশন। এবার যদি তোর ডিসচার্জিংয়ের ইকুয়েশন দেখাই, আমি এখানেই করে দিচ্ছি, হ্যাঁ, 12 নম্বর প্রবলেমটার সাথেই, হ্যাঁ, আগে ডিসচার্জিং ইকুয়েশনটা আনি তারপরে করছি। দেখ 12 নম্বর প্রবলেমটার সাথেই আমি ডিসচার্জিংয়ের ইকুয়েশনটা করছি, কারণ 12 নম্বর প্রবলেমটাতে তো ডিসচার্জিংই দিয়েছে। যদি ডিসচার্জিং দেখিস তাহলে কী হবে, তাহলে এই যে যখন এটা ফুললি চার্জ হয়ে গেছে, এখন কী হয়েছে, ফুললি চার্জ, মানে আর কোনো টাইম ইনফিনিটি হয়ে গেছে এবং এটা ফুললি চার্জ হয়ে গেছে, দ্যাটস মিন এর মধ্যে এখন বর্তমানে কিউ নট চার্জ ভরে গেছে, যার মান অবশ্যই সিভি, ওকে। এরপরে একে যদি ব্যাটারিটা ডিসকানেক্ট করে শুধু রোদটা লাগাস, তাহলে এ এখন উল্টো দিকে একটা কারেন্ট পাঠাবে, আই ইয়েস অর নো বল, পাঠাবে তো, ঠিক আছে। এবার যে কোনো মুহূর্তে যদি এখান থেকে মানে কারেন্ট আই যায়, হ্যাঁ, এবং এখান থেকে এখানে যদি চার্জ কিউ বেঁচে থাকে, কিউ নট থেকে কমে যে কোনো মুহূর্তে টাইমটা যদি টি হয় এবং সেই সময় যদি চার্জ ওর মধ্যে থাকে বেঁচে কিউ, তাহলে আমি বলতে পারি না যে এই সময় যে এখানে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা হবে কিউ বাই সি, ভোল্টেজটা হবে কি কিউ বাই সি, এটা ভোল্টেজ হবে। আর এখানে যদি সেই মুহূর্তে কারেন্ট আই হয়, তাহলে এটা ইকুয়াল টু আই আর হবে, আর তো কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ শুধু কিউ বাই সি আছে, ব্যাটারি তো নাই। আর কি বলেছিলাম, ব্যাটারির মানে সার্কিটের মোট ভোল্টেজ ইকুয়াল টু আই ইন্টু রোধ আর, তাহলে এটা এখানে, তাহলে এটাই হয়ে গেল তার ভোল্টেজ ইকুয়েশন। এখান থেকে আমি লিখতে পারি, দেখ এটা হলো ডিসচার্জিং এর ভোল্টেজ ইকুয়েশন, তাহলে কিউ বাই সি ইকুয়াল টু আই ইন্টু আর ইন্টু
মাইনাস ডিকিউ বাই ডিটি। এবার স্যার মাইনাস কেন হলো? বিকজ এখানে কারেন্টটা উল্টো দিকে, ঠিক আছে, সেই জন্য যেহেতু এটা যেদিকে কারেন্ট ফ্লো করছিল ব্যাটারি তার উল্টো দিকে, সেই জন্য এখানে একটা মাইনাস ডিকিউ ডিটি বলে। সো এখান থেকে আমি বলতে পারি না কিউ বাই সি আর করে দিলাম ইকুয়াল টু মাইনাস ডিকিউ বাই ডিটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি ডিটি বাই আর সি ইকুয়াল টু মাইনাস ডিকিউ বাই কিউ। আবার ইন্টিগ্রেশনে যদি দিয়ে দিই তাহলে এখানে প্রথমে টাইম যখন শূন্য, তাই তো, টাইম যখন শূন্য তোর তখন এখানে চার্জ হলো কিউ নট, এই ফুল চার্জ, আর টাইম যখন এগাবে তখন আস্তে আস্তে চার্জ কমতে কমতে কিউ হয়ে গেল, যে কোনো একটা ভ্যালুতে এলো, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন করতে গেলে হবে 1/RC ডিটি টি, ওকে, আর এদিকে মাইনাস ln কিউ, যার লিমিট হবে কিউ নট থেকে কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ln কিউ বাই কিউ নট, ওকে। এখান থেকে কিউ বাই কিউ নট যদি বের করতে চাস তাহলে মাইনাসটা ওদিক চলে যাবে আর ln উঠে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হবে, দ্যাট ইজ এখান থেকে আমি বলতে পারি কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ঠিক আছে। এটাই হলো ডিসচার্জিং ইকুয়েশন। আচ্ছা, এই যে চার্জিং কারেন্ট, এই আধান আর চার্জিং চার্জিং আধান আর ডিসচার্জিং আধানের ইকুয়েশন বের করলাম, এটা কিন্তু ভোল্টেজ দিয়েও কনভার্ট করা যায়। কেমন করে? যে সেই মুহূর্তের সি তো আর পাল্টাচ্ছে না, সেই মুহূর্তে যদি ভোল্টেজ ভি হয় তাহলে এদিকে এটা হয়ে যাবে সি ভি ইকুয়াল টু এদিকে হয়ে যাবে এটা কি বলবো, এটা কিন্তু যে এনি ভি, হ্যাঁ, তাহলে সি ভি নট করে দিলাম, মানে এখানে ফাইনাল ভোল্টেজটাকে ভি নট ধরলাম, হ্যাঁ, সি ভি নট করে দিলাম, হ্যাঁ, তাহলে সি ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে এখান থেকে কিন্তু সি কেটে গিয়ে ভোল্টেজের ইকুয়েশন তৈরি হয়ে যায় ভি ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, যার গ্রাফ সেম হয়, সেটা টি ভার্সেস কিউ করবো, সেটা এখানে করে দেখাচ্ছি। তাহলে এটা হলো সি ভি এখানটা সি ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, দ্যাট ইজ এখান থেকে সি কেটে গিয়ে ভি ইকুয়াল টু হবে ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, যেখানে আর সিকে বলা হয় সময় ধ্রুবক। এবার প্রশ্ন হলো ভাই যে এই যে ভি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস, এটা হলো মানে ভোল্টেজের সর্বোচ্চ মান, কারণ এটা ছিল আধানের সর্বোচ্চ মান, হ্যাঁ। তো এই যে এটার যদি গ্রাফ করি তাহলে দেখ একটা এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে, ই টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে গ্রাফটা কেমন দাঁড়াবে? এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করবে, মানে এটা হলো গ্রাফ, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করবে। যখন টি ইকুয়াল টু তোর 0 দাঁড়াবে তখন দেখ ভি ইকুয়াল টু দাঁড়াবে ই টু দি পাওয়ার 0 মানে 1, হ্যাঁ, ই টু দি পাওয়ার 0 মাইনাস মানে 1 মানে ভি 0 দাঁড়াবে। আর টি যখন ইনফিনিটি হয়ে যাবে তখন ভি ইকুয়াল টু হয়ে যাবে টি মানে বাই ইনফিনিটি মানে ভি 0 বাই সামথিং মানে 0, তাহলে ভোল্টেজ থাকবে না, সব মানে ওটাও ডিসচার্জ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই হলো চার্জিং আর ডিসচার্জিংয়ের ইকুয়েশন, যেটা তোদের সিলেবাসে নেই কিন্তু তোদের মানে যেই সিলেবাসে আছে, এবং আপাতত যে অঙ্কটা আমি করাবো তাতে লাগবে। একটু ভালো করে দেখ, যারা অঙ্কে একটু পটু আছিস তাদের তো খুব সহজ লাগবে, যারা একটু মানে প্রথম বা মানে একটু অঙ্কে নড়বড়া আরেকবার দেখ বুঝতে পারবি। তাহলে এটা গেল চার্জিংয়ের ইকুয়েশন, এটা হলো ডিসচার্জিংয়ের ইকুয়েশন হয়ে গেল। এটা একটা কিউ দিয়ে বললে, ওকে, আর এটা একটা ভি দিয়ে বললে, ঠিক আছে। দুটোরই গ্রাফ সেম, যদি এদিকে টি নিই আর এদিকে কিউ নিই তাও এটা হবে, যদি এদিকে ভি নিই তাও এটাই হবে, ওকে, ডান। এবার তুই তোর কোয়েশ্চেনটাতে আয় ফিরে, ঠিক আছে। কোয়েশ্চেনটা রাখার জায়গা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, ভালো করে নোট ডাউন কর, কারণ কোয়েশ্চেনটা এবার আমাকে রাখতে হবে, কোয়েশ্চেন রেখে অঙ্কটা করতে হবে, এইটুকুর মধ্যে এবার অঙ্কটা সলভ করতে হবে আমাকে, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটা ওপর দিকে এইখানে রাখছি, ঠিক আছে, এই জায়গাটা আশা করি অতটা ইউজেবল নাই, ক্যালকুলেশন টোকা তো খাতায় ঢুকেছিস তো অসুবিধা হবে না। কোয়েশ্চেনটা তো বলছে দেখ যে এই গ্রাফটায় দেওয়া আছে, ঠিক আছে, যে আরসি বর্তনীতে ধারকের ডিসচার্জিং পরীক্ষায় প্রাপ্ত লেখটি দেখানো হলো, যেটা আমি বললাম ডিসচার্জিং হবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, ডান। এই বর্তনীর সময় ধ্রুবকের মান চেয়েছে, কিসের মান চেয়েছে? সময় ধ্রুবক টাও। আচ্ছা, এই আরসিকেই টাও দিয়ে লেখে, মানে ভি ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই এটাকে টাও দিয়ে লেখে, যে টাওটা হলো টাও ইকুয়াল টু আরসি নাথিং বাট, ঠিক আছে। এই টাওটার মান চেয়েছে গ্রাফ থেকে। এবার গ্রাফটা তুই যদি ভালো করে লক্ষ্য করিস তো দেখবি যে এখানে ভি নটের মান 25, গ্রাফটাতে সর্বোচ্চ মান ভোল্টেজের 25, তাহলে এখান থেকে প্রথমে ভি নটের মানটা গ্রাফ থেকে বের করতে পারলাম 25, ডান। এবার দেখ এখানে টাইম ভার্সেস ভোল্টেজ দেওয়া আছে, টাইম ভার্সেস ভোল্টেজ মানে এই যে কোনো টাইমের যে কোনো ভোল্টেজের গ্রাফটা দেওয়া আছে। এবার এখানে পছন্দ করে তুই যে কোনো একটা টাইম নিতে পারিস এবং করেসপন্ডিং ভোল্টেজ নিতে পারিস যে কোনো, কিন্তু প্রবলেমটা হলো দেখ এখানে সব ভোল্টেজ আর সব টাইমের মধ্যে মানে গ্রাফ অনুযায়ী মিট করেনি, ভালো করে দেখ,
20 যেটা 50 সেটা কিন্তু মানে মিট করেনি, যেটা 100 তার সাথে 15 ভোল্টেজ সেটাও মিট করেনি, কারণ 100 ভোল্টেজে যেখানে কাট করছে 15 মানে 100 সেকেন্ড টাইম যেখানে কাট করছে সেখানে কিন্তু 15 ভোল্টেজ কাট করছে না। অ্যাজ ওয়েল অ্যাজ 150 10 সেটাও মিট করেনি, একমাত্র পারফেক্টলি মিট করেছে 200 টাইম আর 5 ভোল্টেজ ভোল্ট। তাহলে 200 টাইম আর 5 ভোল্ট এটা যদি গ্রাফে পারফেক্টলি মিট করেছে, তাহলে যখন টাইম তোর 200 হবে তখন ভোল্টেজ 5 হবে। তাহলে এইটা যদি ইউজ করতে পারিস যে যখন টাইম 200 হবে তখন v = 5 হবে। তাই গ্রাফ থেকে সবটাই নেওয়া যায় যদি ঠিকঠাক মিট করে, কিন্তু গ্রাফটাতে দেখ সবগুলো ঠিকঠাকভাবে মিট করেনি, একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাক ভোল্টেজ দেখায়নি। যেমন যেটা দেখ 150তে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 10 হবে না, 5 থেকে 10-এর মাঝখানে কোনো একটা টাইম মানে ভোল্টেজ হতো, সেটা গ্রাফ দেখে বোঝা যাচ্ছে না। তাহলে সবথেকে পারফেক্ট ম্যাচটাই নিই, যে কোনো যদি বাই চান্স সব ম্যাচ করতো তাহলে যে কোনো একটা জবটা নেওয়া যেত, যে কোনো টাইমের যে কোনো ভোল্টেজ নিয়ে ক্যালকুলেশনটা করা যেত। কিন্তু এখানে একমাত্র 5 ভোল্টেজটাই 200 সেকেন্ডে পারফেক্টলি ম্যাচ করেছে, তাহলে এটা নিয়ে কাজ করি। তাহলে অতএব ভি এর জায়গায় যদি আমরা 5 বসাই, ভি নট তো 25 সবসময়, e⁻⁻t এর জায়গায় আমরা বসাতে পারবো 200/τ। সো সলভ ইট অ্যান্ড ইউ গেট ইয়োর টাউ। হাউ হোয়াট ইজ ইয়োর টাউ? সো এখান থেকে 5/25 হয়ে গেলে 1/5 = e⁻²00/τ। সো 200 এদিকে নিয়ে চলে আসলে 1/e⁻²00/τ মানে e⁻²00/τ খালি করে দিলাম এদিকে নিয়ে এসে, এটা শুধু 5 হয়ে গেল, কোনো গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে 200/τ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল ln 5। যেমন ln উঠালে ই হয়, তেমন ই উঠালে ln হয়। দ্যাটস মিন এখান থেকে τ = 200/ln 5। ক্যালকুলেট ইট অ্যান্ড ইউ গট ইয়োর আনসার। 200/ln 5 এটা আমার পক্ষে সম্ভব না, ক্যালকুলেটিভ এটা নিয়ার অ্যাবাউট তো আসবে 124.3। করে দেওয়া আছে তোদের বইয়ে, শুধু তুই বুঝতে পারবি না, সেই জন্য আমার কাছে এসেছিস। ব্রেন হিন্টস থেকে তোমার দম নেই বোঝার। তোর বইয়ে এতগুলো করানো আছে, খালি ইটুকু করানো আছে, সেটা থেকে কী বুঝবি? চল 124.3, তাহলে এইটা হলো তোর টাওয়ের মান। তো প্রশ্ন অপশানগুলো চেক কর। অপশান বলছে, অপশান এতে বলেছে 0 থেকে 50 সেকেন্ডের মধ্যে না, 100 থেকে 150 সেকেন্ডের মধ্যে, অবশ্যই 124.3 সেকেন্ডে 100 থেকে 150 সেকেন্ডের মধ্যেই পড়ছে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই গেল তোর 12 নম্বর, এবং আজকে এখানে আমাদের ক্লাসটি শেষ করছি, ঠিক আছে? নেক্সটে আমরা ধারক ও তার মূলনীতি থেকে ধারকের সমবায়, এই দুটো পার্ট নেক্সটে করাবো, ধারকের সমবায় আর ধারকের মূলনীতি, ঠিক আছে? তারপরে ধারকত্বের গণনা আর ধারকে সঞ্চিত শক্তির আর একটা পার্ট করে দেবো, ঠিক আছে? চলো আজকের মতো বিদায়।